রাখাইন স্টেটে যেটা আমরা বললাম যে যেহেতু ওখানে আর্মির অ্যাকশন চলছে, আরাকান আর্মি ভার্সেস মায়ানমার আর্মি, সেখানে এই লড়াইটা প্রবলভাবে চলছে এবং রোহিঙ্গা রিফিউজিরা ঝাঁকে ঝাঁকে বাংলাদেশে এসেছে সেটা আমরা জানি। এবার সমস্যা হলো যে আরাকান আর্মির অ্যাক্টিভিটির ফলে বাংলাদেশের ভেতরে মানে ইন্টারনাল পলিটিক্সও কিন্তু সেখানেও অনেক রকমের কিন্তু আওয়াজ, অনেক রকমের স্বর শোনা যাচ্ছে। হ্যাঁ, কেননা বাংলাদেশের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খালিলুর রহমান, উনি একজন ইউএস সিটিজেন। উনি চেষ্টা করেছিলেন এটাকে, যখন ইউএস বলল যে আমরা ওই করিডর করতে চাইছি, এটাকে নাম দিলেন হিউম্যানিটেরিয়ান করিডর। কি না, এটা এই করিডর দিয়ে বাংলাদেশের ভেতর দিয়ে ওই রাখাইন স্টেট অব্দি ওষুধপত্র যাবে, খাবার দাবার যাবে, কিন্তু ওই রাখাইন স্টেটে যাবে। কিন্তু মজার ব্যাপার হলো যে আজকেই দিনের বেলা, ইনফ্যাক্ট গতকাল থেকে কথা হয়েছিল, আজকেই বাংলাদেশের আর্মি চিফ ওয়াকারুজ্জামান একটা জিনিস কিন্তু পরিষ্কার ওনার বক্তব্যে বলেছেন যে কোন ধরনের কোন করিডরের বিজনেস হবে না। কারণটা দেখিয়েছেন যে এই যে নির্দেশগুলো বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট বলছে, এটি একটি ইলেক্টেড গভর্নমেন্ট নয়, মানুষ ভোট দিয়ে এই সরকারকে আনেনি। একদম। সুতরাং এরকম একটা ডিসিশন নেওয়ার সময় এমন একটা সরকার দরকার যাকে মানুষ চয়ন করে সেই সরকারে বসিয়েছে, তখন সেই সরকার ডিসিশনটা নিতে পারে। তো এটার জন্য আমার মনে হয় অনেকটা ইম্পর্টেন্ট, কারণ এই যে হিউম্যানিটেরিয়ান করিডর বলে যে নামটা দিচ্ছে, ওষুধপত্র যাবে, এগুলোতে কিন্তু ওষুধপত্র বা খাবার দাবার, এই জায়গাটা যদি একটু আমাদের পশ্চিমবঙ্গের দর্শক বা ভারতের দর্শকদেরকে একটুখানি বোঝানো সম্ভব হয়, এই যে হিউম্যানিটেরিয়ান করিডোরের কথা বলছে, মানে রাখাইন স্টেট থেকে পালে পালে লক্ষ লক্ষ মানুষ, রোহিঙ্গা রিফিউজি, রোহিঙ্গা মুসলমান, তারা যে বাংলাদেশে প্রবেশ করেছেন, কারণ সেখানে একটা গৃহযুদ্ধ চলছে এবং সেখান থেকে বাংলাদেশের বুকে এই মুহূর্তে যে কয়েক লক্ষ রোহিঙ্গা রয়েছে, তাদেরকে শরণার্থী, তাদেরকে রিফিউজি স্ট্যাটাস দেওয়া হয়েছে, তাদেরকে রিপ্যাট্রিয়েশন করার একটা কথা বলা হচ্ছে থ্রু আ করিডোর, একটা করিডোর খুলে দিয়ে তাদেরকে আবার ফেরত পাঠাবার কথা বলা হচ্ছে। কিন্তু সমস্যা যেটা, সেখানে আরাকান আর্মি তাদেরও চূড়ান্ত একটা অ্যাক্টিভিটি দেখা দিচ্ছে এবং সেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য তো সেটা খুব একটা সাংঘাতিক বিষয় এবং সেটা নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করছেন। একদম। এবং এটাও জানিয়ে রাখি যে এই রাখাইন আর্মি কিন্তু ছিল কয়েক মাস আগে অবধি, যখন তারা যখন বাংলাদেশের মায়ানমার বর্ডার থেকে আক্রমণ করেছিল কয়েকটা জায়গায়, এবং সেই জায়গাটাতেই আজকে দুটো দেশের, মানে আমি বলবো এটার মধ্যে, কারণ ইউএস এর থেকে কিছু জিনিসপত্র ঢোকে বাংলাদেশে একটা রিলিফ হেলিকপ্টার দিয়ে, কিছু ওদের তরফ থেকে কয়েকজন ইউএস এর অফিসিয়ালও এসছে, এবং ওরা বেসিক্যালি এটা চাইছে যে এই বেসিক্যালি রাখাইন স্টেটটার মধ্যে যেন এই আরাকান আর্মিরাই রুল করুক, যাতে ইউএস এর পক্ষে চায়নাকে টক্কর দেওয়ার জন্য এই জায়গাটা খুব সুন্দর জায়গা হবে। উল্টো দিক থেকে চায়না এটা চেষ্টা করছে রাশিয়ার মদতে, যে ওরা কথা বলছে মিলিটারি যে রুল করছে তাদের সঙ্গে, এবং তাদের সঙ্গে কথা বলে তাদেরকে বোঝাবার চেষ্টা করছে যে আপনারা থাকুন, আমরা আপনাদের সাথে আছি। এদিক থেকে আবার ইউএস প্রেসার দিচ্ছে বাংলাদেশকে যে দেখুন এই করিডরটা বানান, এটা দিয়ে আমরা, কারণ প্রচুর আর্মস অ্যামুনিশন কিন্তু চলে গেছে। এখন মানে বাংলাদেশ একটা এমন অবস্থায় পড়ে গেছে যে এইটা বোঝা যাচ্ছে না যে এখন, যার জন্য ওয়াকারুজ্জামান যে বাংলাদেশের আর্মি চিফ, উনি পরিষ্কার এই জন্য বললেন, তিনটে কথা উনি বলেছেন, যেটা আমার মনে হয় খুব ক্লিয়ারলি এটা বোঝায় যে কোন দিকে বাংলাদেশ আশঙ্কা প্রকাশ করেছেন। আমরা একবার চালাবার চেষ্টা করবো ওয়াকারুজ্জামানের ছবি দর্শকদেরকে দেখাবার জন্য। তিনি কিন্তু একটা আশঙ্কা প্রকাশ করেছেন যে গুরুত্বপূর্ণ মিটিংটি আজকে হয়েছে, যেটার কথা অঞ্জিতদা আপনি বললেন আজ সকালে, সেখানে সেনাপ্রধান বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটি বার্তাও দিয়েছেন। তিনি বলেছেন যদি বাংলাদেশের সার্বভৌমত্ব যদি একবার হারিয়ে যায়, মানে বাংলাদেশের ভূখণ্ডের কোনো জমি যদি একবার হারায়, তাহলে সেটাকে ফিরে পাওয়া খুব ডিফিকাল্ট, সময় সাপেক্ষ, খরচ সাপেক্ষ। সুতরাং এটা দিয়ে বোঝা যায় যে তিনি আশঙ্কা করছেন যে জমি হারাতে পারেন। অঞ্জিতদা,
একদম ঠিক, এবং এটার জন্যই আমার মনে হয় যেটা উনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে নির্বাচন বাংলাদেশে যেন ডিসেম্বরের মাঝখানের মধ্যে হয়ে যায়, মিড ডিসেম্বরের মধ্যে যেন এই বছরেই ইলেকশনটা বাংলাদেশে হয়ে যায়। কারণ উনি চাচ্ছেন যে যেই ডিসিশনই বাংলাদেশ নিক সেটা যেন একটা ইলেক্টেড গভর্নমেন্ট, নির্বাচিত সরকার, হ্যাঁ একদম একটা নির্বাচিত সরকার যেন এই ডিসিশনটা নেয় যে বাংলাদেশ কি করবে। কারণ যেই বাংলাদেশের, কারণ ইউনিসের যে আশাটা, আমার মনে হয় আমরা যদি এখন একটু পেছনের দিকে দেখি যেভাবে ইউনিস পাওয়ারে আসলো, একটা জিনিস কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেল যে এটাতে আলটিমেটলি কিন্তু গোলটা কোনো একটা অন্য দেশের ছিল, যেই দেশটার থ্রুতে ওরা ওই জায়গাটায় একটা বেস করার জন্য চেষ্টা করছে। এবং আমার মনে হয় সেইভাবেই কিন্তু জিনিসটা মানে ওরা প্ল্যান করে এগিয়েছিল, যার জন্য ইউনেস্কোও আনলো, সরকারে বসালো, অন্তর্বর্তী সরকারে। কিন্তু এখন এমন ভাবে খেলাটা ঘুরে গেছে, চায়নাও এসে গেছে, রাশিয়াও এসে গেছে, সুতরাং এই জিনিসটা এমন ভাবে হয়ে গেছে যে এখন ওদের মানে আর্মির তরফ থেকে আর্মি চিফ বলছে, এবং আর ওই মিটিং এ যতগুলো ক্যাপ্টেন ছিল, যারা যারা ওখানে আর্মির বড় বড় যারা ছিলেন, প্রত্যেকে একটা কথা বলেছেন যে আমরা আমাদের আর্মি চিফ ওয়াকারুজ্জামানের সঙ্গে আছি। সুতরাং আমার মনে হয় এই জিনিসটা কিন্তু একটা মেসেজ ক্লিয়ারলি ছাড়ছে, এবং এই মেসেজটা হচ্ছে যে এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখন কিন্তু খুব বেশি দিন আর নেই, কারণ এটার উপরে যেভাবে প্রেসার ফেলেছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে অয়নজিৎ, আমার মনে হয় আমরা যদি আবার আমাদের মূল যে বিষয় সেটাতে ফিরে আসি, যে ভারতবর্ষর যে পাল্টা কূটনৈতিক চাপ, মোদী সরকারের যে পাল্টা কূটনৈতিক চাপ, যদি একদিকে ইউনিস তিনি খুব এক দুধে রাজনৈতিক ব্যক্তিত্বর মতো বারবার কখনো চায়নায় গিয়ে আর কখনো চট্টগ্রাম বন্দরে গিয়ে বারবার সেভেন সিস্টার্সের রেফারেন্স টানেন আর বলেন যে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি সব ল্যান্ডলকড, তাদের কাছে কোনো নদীপথ নেই, তাদের কাছে কোনো সমুদ্র পথ নেই, এবং চট্টগ্রামই একমাত্র বন্দর যেটার মধ্যে দিয়ে আমদানি রপ্তানি করা সম্ভব। এই চট্টগ্রাম বন্দর তিনি বলছেন চাইনিজরা আসুন এবং এসে এখানে ইকোনমিক অপরচুনিটিস তারা খুঁজুন এবং এটাকে চায়নার একটা এক্সটেনশন মনে করুক। ভাষাটা এরকম যে তিনি বলছেন বাংলাদেশকে চায়না যেন নিজের এক্সটেনশন মনে করে, যেটাতে ভারতবর্ষের আপত্তি রয়েছে। এবং তিনি চাইছেন এবং তিনি সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন, রেড কার্পেট দিচ্ছেন, যে কাজটা এতদিন ধরে পাকিস্তান করত। আজকে আমরা পেহেলগামের পরে ভারতবর্ষ যখন পাকিস্তানের মধ্যে ঢুকে রাওয়ালপিন্ডি, লাহোর সব জায়গায় গিয়ে স্ট্রাইক করলো, এয়ার স্ট্রাইক করছে, যে পাকিস্তানকে চায়না অস্ত্র প্রদান করছে সেই পাকিস্তানের সাথেও শুধু মোহাম্মদ ইউনুস হাত মেলাচ্ছেন না, প্লাস চায়নাকে নিয়েও বারবার এই যে উত্তেজনা আমরা ছবি দেখাচ্ছি যে তার চীন সফর, মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর তার প্রথম দ্বিপাক্ষিক সফর অফিসিয়াল তিনি পৌঁছে গেলেন চায়নায়। তার আগে অবশ্য তিনি দুবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে দেখা করেছেন বিভিন্ন দেশে, অন্যান্য জায়গায়। মোদির সাথে এখনো পর্যন্ত একবার দেখা হয়েছে থাইল্যান্ডে। অয়নজিৎ দা।